বাংলাদেশে শুরুতেই শিরোনাম জানাবো। রাজধানীর বিভিন্ন স্থানে ব্যাটারি রিকশা চালকদের সড়ক অবরোধ। মহাখালীতে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ধাওয়া পাল্টা ধাওয়া, যান চলাচল বিঘ্নিত হয়ে চরম দুর্ভোগ। আমরা তো জায়গা তুমি না যে আমরা বেচাই না দিকে ভাই আমরা কি করব ভাই? প্রায় 40-50 মিনিট ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো বাস তো যাচ্ছে না। বাস নামাই দিছে। 7 রাস্তার কাছাকাছি থেকে হেঁটে আসছি মহাখালী পর্যন্ত। সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, গণঅভ্যুত্থানে কাজে লাগিয়ে মানবিক দেশ করার তাগিদ। নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার সাহস ও আত্মত্যাগের বিনিময়ে আমরা সম্প্রতি অর্জন করলাম, সেটাকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়তে হবে। ঝালকাঠির সাবেক এমপি শাহজাহান উমরকে গ্রেফতার করেছে রাজাপুর থানা পুলিশ। সকালে বরিশাল থেকে ফেরার পথে গাড়িতে হামলা চালায় জনতা। বিচারের শুদ্ধতার জন্যই রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান রাখা হয়নি ট্রাইব্যুনালের অধ্যাদেশে, ব্যাখ্যা আইন উপদেষ্টার। কিছু ক্ষেত্রে থাকবে আপিলের সুযোগ। বিচারের শুদ্ধতা রক্ষার জন্য রাজনৈতিক দলের ইস্যু আনা উচিত না। এটা বিচারের শুদ্ধতার জন্য করা হয়েছে এবং খুব সীমাবদ্ধ ক্ষেত্রে। জ্বালানির দাম বিশ্ববাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ করার পরামর্শ সিপিডির। গেল 3 বছরে অযৌক্তিক হারে বেড়েছে দাম। যুক্তরাষ্ট্রের ভেটোতে নিরাপত্তা পরিষদে আবারও আটকে গেল গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব। মার্কিন প্রশাসনের দ্বিমুখী নীতির তীব্র সমালোচনা রাশিয়ার। শিরোনামগুলো দেখছিলেন দর্শক। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে পুরোটা সময় আপনাদের সাথে থাকছি আমি জান্নাতুল কলি। ব্যাটারি চালিত রিকশা চালকদের সড়ক অবরোধে অচল হয়ে পড়েছে ঢাকা। রাজধানীর মহাখালী, মোহাম্মদপুর, মিরপুর, গাবতলী, রামপুরা ও ডেমরা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রিকশা চালকরা। মহাখালী রেলগেট এলাকায় সকাল 9টা থেকে জড়ো হয় ব্যাটারি চালিত রিকশা চালকরা আর বন্ধ করে দেয় সেসব সড়কগুলো। পাশাপাশি রেল চলাচলেও বাধা সৃষ্টির চেষ্টা করা হয়, ছুড়ে মারে ইট মাটকেল। পুলিশ আর সেনাবাহিনীর সদস্য বিক্ষোভকারীদের সরে যেতে বললেও তারা অবস্থান ধরে রেখেছে। মহাখালী এলাকা দিয়ে যান চলাচল করতে দেওয়া হচ্ছে না, আর এতে করে স্থবির হয়ে পড়েছে ঢাকার অনেকগুলি পথ, বন্ধ রাজধানীর সব প্রবেশ মুখ। আমরা 70,000 টাকা করে নিয়ে কিস্তিতে ভাই আমরা তো জায়গা তুমি না যে আমরা বেচাই না দিকে 12.5 লাখ যে আমাদের যে শ্রমিক এরা কি না খেয়ে মারা যাবো। আটকে গেছি, এখন তো কোথাও যাওয়ার কোনো অপশন নাই। মানে কথায় কথায় আন্দোলন, এগুলো আসলে জনগণ এখন আর চায় না। ব্যাটারি চালিত রিকশা চালকদের অবরোধে অচল রাজধানীর মালিবাগ এলাকার যান চলাচল। সকাল থেকে রাস্তায় তাদের অবস্থানের কারণে ভোগান্তিতে পড়েন পথচারীরা। মালিবাগ বন্ধ থাকার কারণে আশেপাশের এলাকায়ও চরম বিপর্যয় দেখা দেয়। মৌচাক মগবাজার সড়কে সৃষ্টি হয় যানজটের। এক পর্যায়ে পুলিশ এসে আশ্বাস দিলে রাস্তা ছেড়ে দেয় অবরোধকারীরা। বুধবারও রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন রিকশা চালকরা। মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের আদেশ দেন। অটো রিকশা সাধারণ কোনো মানুষে চায় না, কিন্তু যারা অটো চালায় শুধু তারাই এখানে আসছে। রামপুরা থেকে হেঁটে আসছে, যেই অবস্থা রাস্তার যেই সিচুয়েশন, এগুলো কাউকে বোঝানো যাবে না। পুলিশ আমাদের বলছে তোমাদের গাড়ি এই এলাকায় চলবে, আমরা এই তাদের আশ্বাসে আমরা এখন চলে যাচ্ছি। দর্শক, রাজধানীর সড়কের অবস্থা আপনাদেরকে একটু জানাবো। মহাখালী এবং মালিবাগ থেকে সহকর্মীরা যোগ দেবেন। শুরুতেই মহাখালীতে যাচ্ছি, সাথে আছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। সবুজ, একটু জানাবেন, এর আগের ঘন্টায় দেখছিলাম বেশ হট্টগোল তৈরি হয়েছে, ধাওয়া পাল্টা ধাওয়াও দেখছিলাম আমরা। এখনকার কি অবস্থা? মহাখালীতে অনেকক্ষণ ধরেই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই মুহূর্তের সবশেষ পরিস্থিতি আমাদের একটু জানাবেন।
প্রায় আধা ঘন্টা ধরে যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে, ভাঙচুরের ঘটনা ঘটেছে, সেই জায়গাটি এখন কিছুটা শান্ত হয়েছে। সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন, পুলিশের যারা সদস্য রয়েছেন, শ্রমিকদের অর্থাৎ অটোরিকশা যারা চালক যারা এখানে অবরোধ করে রেখেছেন রাস্তা, তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন। এবং পাশাপাশি এই জায়গাটিতে যেহেতু দীর্ঘক্ষণ ধরে প্রায় 9:30টার পর থেকে এইটি মহাখালীর যে রেলগেট মোড়টি রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ একটি মোড়, এই মোড়টির চারপাশের যান চলাচল স্থবির হয়ে আছে। এই যান চলাচলের যে স্থবিরতা সেটি যেন তুলে নেওয়া যায়, সেটি নিয়ে আসলে বোঝানোর চেষ্টা করছেন। তারা বলছেন যে তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে, অর্থাৎ ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলের যে জায়গাটি সেটি নিয়ে তারা আলোচনা করবেন, কিন্তু আপাতত মানুষের যে ভোগান্তির জায়গাটি সেই ভোগান্তিটুকু যেন না হয় সেই জায়গাটি বোঝানোর চেষ্টা করছেন, যেন যানবাহনগুলো ছেড়ে দেয়া হয়। সেই জায়গাটিতে মূলত সেনাবাহিনীর একজন এখানে মেজরের নেতৃত্বে তিনি আসলে বোঝানোর চেষ্টা করছেন যেন গাড়িগুলোকে ছেড়ে দেওয়ার চেষ্টা হয়। এবং সেটির ফলে যেটি হয়েছে, একটি গাড়ি ছাড়তে গেলেই আবারও নতুন করে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হচ্ছে। এইরকম করে অর্থাৎ ধাওয়া পাল্টা দেওয়ার যে ঘটনা সেটি থেমে যাওয়ার পর গত আধা ঘন্টা ধরে এরকম করেই আসলে চলছে। এবং যারা অটোরিকশা চালক তারা যেটি বলছেন যে মৌখিক কোনো আশ্বাস নয়, তারা চান তাদেরকে তাদের যে রুজির জায়গা, অটোরিকশা চালিয়ে তাদের পরিবার চালান, সেই পরিবার চালানোর যে জায়গাটি সেই জায়গাটি একেবারে যেন হুট করে বন্ধ করে না দেয়া হয়। বিকল্প কর্মসংস্থান তৈরির পর সেই সিদ্ধান্ত যদি পরে আসার সেটি পরে আসতে পারে, কিন্তু আপাতত এই মুহূর্তে অটোরিকশা বন্ধ করা যাবে না, তাদের স্পষ্ট এই দাবিটি। এবং এর পাশাপাশি তারা যেটি বলছেন, তারা মূল সড়কে অটোরিকশা চালান না, কিন্তু অলিগলিগুলোতে যেন তারা তাদের অটোরিকশা চালানোর যে সুযোগটি সেই সুযোগটি করে দেয়া হয়। এটি যদি হয় তাহলে এটি, এবং তারা বলছেন যে আদালতের মাধ্যমে এই সিদ্ধান্তটি আসতে হবে, তবেই তারা তাদের আজকের যে অবরোধ সেই অবরোধ থেকে সরে দাঁড়াবেন। ধন্যবাদ আপনাকে সবুজ। দর্শক, যেমনটা বলছিলাম, আমাদের আরেক সহকর্মী মালিবাগ থেকে আমাদের সঙ্গে এর মধ্যে যোগ দিয়েছেন রাব্বি সিদ্দিকী। রাব্বি, মালিবাগের কি অবস্থা একটু জানাবেন? সেখানে যান চলাচল স্বাভাবিক হলো কিনা, বা ব্যাটারি চালিত রিক্সা চালক যারা আছেন অবস্থান করছে কিনা এখনো? কলি, মালিবাগেও অটো চালকরা রাস্তায় নেমেছিল, তারা সড়ক অবরোধ করেছিল এবং তাদের অবরোধে আসলে যানজট চারপাশে ছড়িয়ে পড়ে। মৌচাক, মালিবাগ, মগবাজার সব জায়গায় যানজট ছড়িয়ে পড়ে। তবে ঘণ্টাখানেক তারা সড়কে অবস্থান নেওয়ার পর আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা এসেছেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা, তারা অটো চালকদেরকে বুঝিয়ে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে নেন এবং এরপরে যান চলাচল শুরু হয়েছে। এবং কিছুটা বলা যায় যে এখন এই এলাকার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। তবে মানুষজন যে ঘণ্টাখানেকের মতো সড়কে আটকে ছিল তারা কিন্তু ভোগান্তির কথা বলেছেন এবং এভাবে করে জিম্মি করা, দাবি আদায়ে এটার তারা নিন্দা জানিয়েছেন। সরকারকে তারা কঠোর হবার আহ্বান জানিয়েছেন। আর অটোতে হরহামেশাই দুর্ঘটনা ঘটে, মানুষের প্রাণও গেছে কিছুদিন আগে এবং এই কারণে আসলে মূল সড়কে অটো চলাচল নিষিদ্ধের দাবি জানিয়েছেন কিন্তু অনেক সাধারণ মানুষ বা সড়কে চলাচলকারী মানুষজন। ধন্যবাদ আপনাকে। সচিবালয়ে এই মুহূর্তে ব্রিফ করছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। এখানে আপনি দেখেন, এখন পৃথিবীর বিভিন্ন দেশে আর্ট হাউস চেইনেও কিন্তু প্রায় মেইন স্ট্রিম মুভি দেখায় মাঝে মধ্যে, যাতে সে সার্ভাইভ করতে পারে। সে 20টা আর্ট হাউস দেখাচ্ছে, 3টা হয়তো মেইন স্ট্রিম থেকে নিয়ে দেখাচ্ছে, তার সার্ভাইভালের প্রশ্নে, যাতে তার আয়টা হয়। এটার পদ্ধতিটা কি হবে সেটা আমরা একটা কমিটি করে সেটা নিয়ে দেখব, কিন্তু এটাকে আমরা সারা বছর ব্যাপী প্রদর্শনীর ব্যবস্থা করতে চাই। মানে জাতীয় জাদুঘরে আপনি সারা বছর সিনেমা দেখতে যেতে পারবেন, এই ব্যবস্থাটা হবে। 7, আপনারা জানেন যে দিস ইজ দ্য এজ অব ওটিটি, এবং ইয়াং ছেলেমেয়েরা তারা প্রত্যেকেই ওটিটির জন্য শো তৈরি করতে চাচ্ছে। শো মানে যেটাকে আমরা সিরিজ বলি। আমরা ইতিমধ্যে কথা বলছি, অনেক দূরে আমরা এগিয়েছি, কিন্তু আমরা এখনই নামটা বলছি না। ইন্টারন্যাশনালি রিনাউন্ড এবং
যারা জানে যে নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইমে কি করে শো বানানো হয়, আমেরিকাতে কি ধরনের পদ্ধতি ফলো করে, কোরিয়াতে কি ধরনের পদ্ধতি ফলো করে, আবার কোন পদ্ধতিগুলো সব জায়গাতেই ফলো করা হয়, এই জিনিসগুলো নিয়ে কন্টেন্ট ক্রিয়েটরদের, বাংলাদেশে যারা প্রতিশ্রুতিশীল কন্টেন্ট ক্রিয়েটর আছেন, ছেলে মেয়ে, এদেরকে নিয়ে একটা ওয়ার্কশপ আয়োজন করা হবে এবং এটাও আমাদের প্রায়োরিটি প্রজেক্টের মধ্যে আছে। এটা এই বছরের মধ্যে ইনশাল্লাহ আমরা করব। সো এটা হচ্ছে দ্যাটস দ্য ডিটেল। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে কাউকে, কিন্তু প্রশ্নগুলো এটার মধ্যেই মানে সাবজেক্টের মধ্যে। সরি তিনি বলেছেন বিগত দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে দেবতা বানিয়ে ফেলা হয়েছিল। তাকে আপনারা দেবতা থেকে মানুষের কাছে আনবেন, সেটি কিভাবে করবেন? আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং রবীন্দ্রনাথ ঠাকুরের অবদানকে আপনারা কিভাবে স্বীকার করবেন? ধন্যবাদ। যিনি বলেছেন এখানে তো অবদান অস্বীকার করার কথা বলা হচ্ছে, বলা হচ্ছে তাদেরকে ফ্যাসিস্টরা এমন একটা ভাবমূর্তিতে তুলে ধরেছিল যেটা আসলে তারা এক ধরনের ডিভাইডেড অ্যান্ড রুল করার জন্য একটা টুলস হিসেবে ইউজ করেছিল তাদেরকে। রবীন্দ্রনাথ, আমরা যেমন নজরুলকে ভালোবাসি, রবীন্দ্রনাথকেও ভালোবাসি। শেখ মুজিব, বঙ্গবন্ধু শেখ মুজিবের তার যে ভূমিকা মুক্তিযুদ্ধের, সেই ভূমিকাটা আমরা স্বীকার করি, কিন্তু তাকে তাকে হিরো বানাতে যে বাকি যে আমাদের যে ফাউন্ডিং ফাদার্স যেটাকে বলা হয়, তাদেরকে যে অস্বীকার করা হয়েছে, এটাকে আমরা ভেঙে দিতে চাই, দিয়ে যার যেটুকু অবদান, সেই অবদানের জায়গায় তাকে রাখতে চাই। এটার নাম হচ্ছে দেবতা থেকে মানুষের কাতারে নামিয়ে আনা। সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে ডক্টর ইউনূস বলেন, ছাত্র জনতার আন্দোলনে যে সুযোগ এসেছে তা যথাযথভাবে কাজে লাগাতে হবে। এই সরকার সাম্য এবং মানবিকতার ভিত্তিতে দেশ গড়তে প্রতিজ্ঞাবদ্ধ। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় এই দিনে সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত হয় বাংলাদেশ সশস্ত্র বাহিনী। সমন্বিত আক্রমণে শুরু হয় মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয়ের যাত্রা। এই দিনটি পালিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস হিসেবে। সকালে মহান স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে বিশেষ দিনটির কর্মসূচির সূচনা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বীর শহীদদের শ্রদ্ধা জানানোর পর রাষ্ট্রপতি কিছুক্ষণ সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন। এর পরপরই গভীর শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গৌরবের ইতিহাস রচনার কারিগরদের স্মরণে তিনিও কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। প্রধান উপদেষ্টার শ্রদ্ধা জানানোর পর সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা শিখা অনির্বাণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। দিবসটির উপলক্ষে সেনানিবাসের মাল্টিপারপাস কমপ্লেক্সে বীরশ্রেষ্ঠ সহ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। এ সময় ডক্টর ইউনূস বলেন, ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে এই অর্জনকে কাজে লাগিয়ে সুন্দর ও সমৃদ্ধশালী দেশ গড়তে হবে। সাম্য ও মানবিকতার ভিত্তিতে দেশ গড়তে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। বীর মুক্তিযোদ্ধা, শহীদ, আহত এবং জীবিত ছাত্র জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই। যে সুযোগ তারা আমাদেরকে দিয়েছে, তার মাধ্যমে আমাদের দেশকে পৃথিবীর সামনে একটি দৃষ্টান্ত স্থাপনকারী দেশে পরিণত করতে আমরা শপথ নিয়েছি। বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের কল্যাণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতিও দেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আমাদের বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদের কল্যাণার্থে যা কিছু প্রয়োজন তা করার জন্য আমরা দৃঢ় প্রত্যয়ী এবং এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এরপর তিন বাহিনীর প্রধানরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এক যুগ পর আজ সেনাকুঞ্জে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিকেল ৩টা নাগাদ সেনাকুঞ্জের উদ্দেশ্যে গুলশানের বাসা থেকে রওনা হবেন তিনি। এই তথ্য নিশ্চিত করেছেন খালেদা জিয়ার একান্ত ব্যক্তিগত সহকারী ABM আব্দুস সাত্তার। ২০০৯ সালের পর এবারই প্রথম আমন্ত্রণ পেয়েছেন বিএনপির অবসরপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের ২৬ নেতাকে আমন্ত্রণ করেছে সশস্ত্র বাহিনী। মঙ্গলবার রাতে সশস্ত্র বাহিনী বিভাগ থেকে এই আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়। বিএনপি চেয়ারপারসন সবশেষ ২০১২ সালে সেনাকুঞ্জে গিয়েছিলেন। ২০১৮ সালে কারাবন্দী হওয়ার পর বৃহস্পতিবারই প্রথম প্রকাশ্যে কোনো কর্মসূচিতে অংশ নিচ্ছেন খালেদা জিয়া। ঝালকাঠি ১ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শাহজাহান ওমরকে গ্রেফতার করেছে পুলিশ। কাঠালিয়া থানার একটি মামলায় তাকে সকালে গ্রেফতার দেখানো হয়। স্থানীয়রা জানায়, গতরাতে রাজাপুরের গোডাউনঘাট এলাকায় শাহজাহান ওমরের বাসভবন এলাকায় ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এই খবর শুনে আজ সকালে বরিশাল থেকে ঝালকাঠির রাজাপুরের উদ্দেশ্যে রওনা হন তিনি। রাজাপুরের পিংরি এলাকায় পৌঁছালে শাহজাহান ওমরের গাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তিনি নিরাপদে গাড়ি থেকে বের হয়ে যান। পরে রাজাপুর থানার অভিযোগ করতে গেলে বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে পড়েন তিনি। পুলিশ থানার প্রধান ফটক আটকে শাহজাহান ওমরকে ভেতরে বসিয়ে রাখে। পরে তাকে কাঠালিয়া থানার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। বিচারের শুদ্ধতার জন্যই কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের বিধান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশে রাখা হয়নি, এমন ব্যাখ্যা দিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনের সময় এই কথা বলেন আইন উপদেষ্টা। বলেন, সবার সাথে আলোচনা করেই রাজনৈতিক দল নিষিদ্ধ করা হবে না, এই বিষয়টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিচারে যেন কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয়, সেটা এজন্যই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেন তিনি। এ সময় আইন উপদেষ্টা বলেন, বিচারের শুদ্ধতার জন্য অধ্যাদেশ আইনে কিছু ক্ষেত্রে আপিলের বিধানও রাখা হয়েছে, তবে সেসব খুব সীমিত আকারে রাখা হয়েছে, জানান ডক্টর আসিফ নজরুল। সবাই মিলে চিন্তা করেছে যে এই বিচারের শুদ্ধতা রক্ষার জন্য রাজনৈতিক দলের ইস্যু আনা উচিত না। তো আমি কালকেই বলেছি ভাই, এটা বিচারের শুদ্ধতার জন্য করা হয়েছে এবং খুব সীমাবদ্ধ ক্ষেত্রে। গুম, খুন ও আয়নাঘর এবং বিচার বহির্ভূত হত্যায় জড়িত থাকার অভিযোগে বিগত সরকারের উচ্চপদস্থ বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা সহ ২২ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রচণ্ড প্রভাবশালী প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা DGFI, NSI এবং র্যাবের কর্মকর্তাদের নাম রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে পাওয়ার পর এই সিদ্ধান্তের কথা ইমিগ্রেশন কর্তৃপক্ষকে জানিয়েছে পাসপোর্ট অধিদপ্তর। যদিও এর আগেই বেশিরভাগ কর্মকর্তা বিমানবন্দর দিয়ে দেশ ত্যাগ করেছেন, রয়েছে সেই অভিযোগ। ৫ আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। পরে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে বিগত সরকারের গুম খুনের বিচারের উদ্যোগ নেয়। তাদের গঠন করা গুম খুন ইনকোয়ারি কমিশনের প্রাথমিক তদন্তে উঠে আসে সাবেক ২২ জন সেনা কর্মকর্তার নাম। যার মধ্যে তালিকার ১ নম্বরে রয়েছেন সাবেক লেফটেন্যান্ট জেনারেল মোল্লা ফজলে আকবরের নাম। তিনি হাসিনা সরকারের প্রথম মেয়াদে ৫ ফেব্রুয়ারি ২০০৯ থেকে ২০১১ সালের ২২ জুন পর্যন্ত যৌথ জিজ্ঞাসাবাদ সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। এছাড়া তালিকায় আছেন সাবেক লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন, মেজর জেনারেল সাইফুল আবেদিন, সাইফুল আলম, আহমেদ তাবরেজ শামস চৌধুরী, মেজর জেনারেল হামিদুল হক, যারা বিভিন্ন সময়ে DGFI ও NSI এর শীর্ষ পর্যায়ে দায়িত্ব পালন করেন। তালিকায় আরও রয়েছে মেজর জেনারেল শেখ মামুন খালেদ, সুলতানুজ্জামান মোহাম্মদ সালেউদ্দিন, কবির আহমেদ, শেখ মোহাম্মদ সরোয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল তানভীর গনি চৌধুরী, কর্নেল মোহাম্মদ কামারুজ্জামান সাবেরি খান, সাবেক র্যাব কর্মকর্তা কর্নেল আবদুল্লাহ আল মোমেন, লেফটেন্যান্ট কর্নেল কিসমত হায়াত, তুহিন মোহাম্মদ মাসুদ, মেহেদি হাসান, মেজর রাহাতুস সাত্তার, ওয়ারেন্ট অফিসার জিয়াউর রহমান এবং ইমরুল কায়েসের নাম। যদি জেলে থাকে আপনার যারা পেয়েছে তাদের সাথে কথা বলেন, আমি জানি না। আমরা এরকম কোন তালিকা করলেও সেটা তো বলবো না, তাই না? এটা একটা ইনভেস্টিগেশনের পার্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো গুম কমিশনের চিঠিতে বলা হয়, উল্লেখ করা ৯ জন আওয়ামী লীগ শাসন আমলের বিভিন্ন সময় DGFI এর অভ্যন্তরে অবস্থিত বিশেষ যৌথ জিজ্ঞাসাবাদ সেল বা JIC-র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন।
এছাড়া ডিজিএফ এর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম, লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী এবং মেজর জেনারেল হামিদুল হককে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে দেশত্যাগ ঠেকাতে 24 ঘন্টার মধ্যে তাদের পাসপোর্ট বাতিলের জন্য 10 নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল কমিশন। অভিযুক্তদের 24 ঘন্টার মধ্যে পাসপোর্ট বাতিল চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশ পাঠিয়েছিল কমিশন 10 তারিখে চিঠিতে। কিন্তু সেই চিঠির প্রতিউত্তরে অর্থাৎ সেই চিঠির প্রেক্ষিতে নির্দেশ পাসপোর্ট অধিদপ্তরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে 18 তারিখে। মাঝের এই 7 দিন অনেক রহস্যময় বলে মনে করছেন বিশেষজ্ঞরা, কারণ এর ভেতরে হয়তো অভিযুক্তদের অনেকেই গা ঢাকা দিয়েছেন অথবা বিমানবন্দর দিয়ে চলে গেছেন দেশের বাইরে। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রাজধানীর কোতোয়ালি থানায় দায়ের হওয়া 2010 সালের একটি মানহানির মামলা বাতিল করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার মামলার আদেশের অনুলিপি প্রকাশিত হয়েছে। এর আগে গত 24 অক্টোবর বিচারপতি AKM আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালত তার আদেশে বলেন, এই মামলাটি হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসকে হয়রানি করার উদ্দেশ্যে এবং এই কাজে লাগিয়ে আদালতকে ব্যবহার করেছিলেন মামলার বাদী। এদিকে হাইকোর্টের একই বেঞ্চে শ্রম আদালতে ডক্টর ইউনূসের বিরুদ্ধে হওয়া 5টি মামলার কার্যক্রম বাতিল করে দিয়েছেন। এই মামলাগুলো ঢাকার তৃতীয় শ্রম আদালতে বিচারাধীন ছিল। আদালত তার আদেশে লেখেন, এই মামলাগুলো করে বাদী আদালতের সময় নষ্ট করেছেন। শুধু তাই নয়, এইসব মামলা করা হয়েছে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই, আর সে কারণেই এই 5টি মামলা বাতিল করা হলো। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টা মামলায় আপিলের শর্ত অনুযায়ী আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন সাংবাদিক শফিক রেহমান। বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালত তার এই জামিন মঞ্জুর করেন। একই সাথে এই দিন তার পক্ষে খালাস চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। এর আগে সকাল 9:30টায় আত্মসমর্পণ করতে আদালতে আসেন শফিক রেহমান। পরে শুনানি শেষে জামিন মঞ্জুর করেন আদালত। তার আইনজীবীরা জানিয়েছেন, জামিনের পাশাপাশি সাজা মওকুফ চেয়ে আবেদন করা হয়। শুনানির তারিখ পরে জানানো হবে। তবে এই মামলা থেকে দ্রুত অব্যাহতির দাবি জানিয়েছেন সাংবাদিক শফিক রেহমান। চলতি বছরের 22 সেপ্টেম্বর শফিক রেহমান সাজা 1 বছরের জন্য স্থগিত আদেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরে দেশে ফিরে 30 সেপ্টেম্বর ঢাকার CMM আদালতে আত্মসমর্পণ করেন তিনি। পল্টন থানার এই মামলায় সাংবাদিক শফিক রেহমান এবং আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সহ 5 জনকে 7 বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয় আদালতের পক্ষ থেকে। আমার বিরুদ্ধে হত্যা মামলা হচ্ছে কেন? হত্যা মামলা হওয়া উচিত সেই ব্যক্তির বিরুদ্ধে যিনি হত্যা করেছেন একজন সাধারণ কর্মচারীকে, জনতা ব্যাংকের কাজ করতেন বোধ হয়। তাদের আত্মীয়স্বজনকে অনুরোধ করছি, আপনারা এগিয়ে আসুন, এদের সবাইকে বলুন আমার স্বামী, আমার ভাই, আমার ছেলেকে হত্যা করেছে, যে তাকে নিয়ে আসুন, তাকে এখানে হাজির করুন। জনাব শফিক রহমানের মামলায় সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেন্টেন্স স্থগিত করেছে, কিন্তু কনভিকশন এখনো ভ্যালিড রয়ে গেছে। আর সেই কারণেই এই আপিল করা হচ্ছে ওই কনভিকশন এবং সেন্টেন্স দুইটার বিরুদ্ধেই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রেনচেল কুয়েন্সিল। সকালে গুলশানে বিএনপির কার্যালয়ে সাক্ষাৎ করেন তারা। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বাণিজ্য এবং পারস্পরিক সম্পর্ক সহ নানা ইস্যুতে ঘণ্টাব্যাপী আলোচনা হয়েছে। এ সময় বাংলাদেশের সঙ্গে বাণিজ্য আরও শক্তিশালী করার কথা বলেছে ভুটান, আর সেই সাথে বাংলাদেশে হাইড্রো ইলেকট্রনিক পাওয়ার রপ্তানিতে আগ্রহ দেখিয়েছে দেশটি। সার্ককে কার্যকর করার মাধ্যমে গোটা দক্ষিণ এশিয়ার সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে জানান আমির খসরু। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়দ। ভুটানের যে সবজি এখানে আমদানি হতো ওটার উপর আমরা ডিউটি তুলে দিয়েছিলাম, যার কারণে ভুটানের সাথে আমাদের বাণিজ্য বৃদ্ধি পেয়েছে এবং সামনের দিকে আমরা আলোচনা করেছি। সামনের দিকে ভুটান বাংলাদেশের মধ্যে FTA ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মাধ্যমে আমরা এটাকে আরো বড়
পরিসরে নিয়ে যেতে চাই আগামী দিনে। রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ব্যাটারি চালিত রিকশা চালকরা। সেখানে আছেন আমাদের সহকর্মী আখলাকুজ সাফা, সরাসরি যাচ্ছি তার কাছে। সাফা, একটু জানাবেন বিক্ষোভকারীরা কতক্ষণ ধরে অবস্থান করছেন সেখানে, তাদের দাবি সম্পর্কে মূলত আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। ওই সকাল থেকে আপনারা যেই দাবি শুনছেন একই দাবি মিরপুরে যারা এই অবরোধ করেছে তাদেরও দাবিটা একই। সেটি হচ্ছে তারা বলতে চাচ্ছেন ব্যাটারি চালিত যে অটোরিকশা যেটি বন্ধের সিদ্ধান্ত দেওয়া হয়েছে এই সিদ্ধান্তটি ফিরিয়ে নিতে হবে এবং এখানে মিরপুর এলাকায় 1 লাখের মতো ব্যাটারি চালিত অটোরিকশা চলে এবং এই 1 লাখ রিকশার সঙ্গে 1 লাখ চালক আছেন এবং তাদের প্রত্যেক পরিবারে 4-5 জন করে সদস্য আছেন। সব মিলিয়ে 5 লক্ষের মতো 4 থেকে 5 লাখ মানুষের মানুষের রুটি রুজি এবং খাওয়ার ব্যবস্থা হয় এই রিকশাগুলো থেকে। এবং এছাড়াও এই রিকশার মেরামতের সঙ্গে যারা জড়িত যে ওয়ার্কশপগুলো আছে সেই ওয়ার্কশপগুলোতেও যারা কাজ করেন তারা একেবারেই একদিনের মধ্যে তারা বেকার হয়ে পড়েছেন এবং তারা বলছেন যে এই তাদের যে ব্যাটারি চালিত অটোরিকশা সেই রিকশাগুলোতে কয়েকদিন যাবৎ পুলিশ এবং সেনাবাহিনী তারা বিভিন্ন জায়গায় অভিযান করছে, অভিযান করে তাদের রিকশার ব্যাটারি এবং মোটর যেগুলো আছে সেগুলো খুলে নিয়ে যাচ্ছে। এগুলো বন্ধ করার দাবি তারা জানিয়েছেন এবং এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কোনোভাবেই রাজপথ ছাড়বেন না এমনটা বলেছেন। মিরপুর 10 নম্বরের যে জায়গা সেখানে কিছুক্ষণ অবরোধ ছিল, সেখান থেকে সরিয়ে দেওয়ার পর এখন আমরা দেখছি মিরপুর 12 নম্বরের দিকে যে 11 নম্বর থেকে 12 নম্বরের দিকে যে রাস্তাটি এই রাস্তাটিতে অবরোধ করা হয়েছে এবং এইখানে রিকশা চালকরা কি বলতে চাচ্ছেন এটা আমি আপনাকে এরই মধ্যে বললাম। সব কিছু মিলিয়ে এই বিষয়টিকে বিবেচনা করার জন্য তাদের অনুরোধ এবং তারা একই সঙ্গে তাদের ক্ষোভ প্রকাশ করছেন। ধন্যবাদ আপনাকে সাফা। আমাদের আরেক সহকর্মী সকাল থেকেই মহাখালীতে অবস্থান করছেন আরিফুর রহমান সবুজ। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার পর রাজধানীর মহাখালীতে আবারও সড়ক এবং রেলপথ অবরোধ করেছেন ব্যাটারি চালিত রিকশা চালকরা। তার বিষয়ে বিস্তারিত জানাবেন তিনি আমাদের। সবুজ, একটু জানাবেন, যেমনটি বলছিলাম রিকশা চালকরা তো আবারও অবরোধ করেছে, আইন শৃঙ্খলা বাহিনী কোনো পদক্ষেপ নিয়েছে কিনা? আইন শৃঙ্খলা বাহিনী সকাল থেকেই আসলে চেষ্টা করে যাচ্ছে, তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে তারা যেন রাস্তা থেকে সরে যান, অর্থাৎ যান চলাচলের যে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে সেই প্রতিবন্ধকতাটা যেন না থাকে সেই জায়গাটি বোঝানোর চেষ্টা করছেন এবং তাদের যে দাবি দেওয়া সেটি নিয়ে উপর মহলে কথা বলবেন সেই আশ্বাসও দেয়া হচ্ছে। কিন্তু তারা যেটি বলছেন যে মৌখিক আশ্বাসে তারা মানতে রাজি নন এবং একটি আদালতের মাধ্যমে যে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে সেটি আদালতের মাধ্যমেই আবার প্রত্যাহার করতে হবে, তারপরে তারা এই যে অবরোধ বা তাদের যে আন্দোলন সেই আন্দোলন থেকে তারা সরে আসবেন। এবং এর মধ্যেই বলা যায় যে 4 ঘন্টারও বেশি সময় অতিবাহিত হয়েছে। এই যে গুরুত্বপূর্ণ একটি মোড় মহাখালীর যে মোড়টি রয়েছে এখানে বেশ কয়েকটি সড়ক কানেক্টেড, সেই সড়কের প্রত্যেকটি সড়কের আসলে যান চলাচল একেবারেই স্থবির হয়ে রয়েছে। যারা এই পথে যাতায়াত করছেন বাধ্য হয়েই হেঁটেই পাড়ি দিতে হচ্ছে এবং সবচেয়ে যে ভোগান্তিটি হচ্ছে এখানে সড়ক পথের পাশাপাশি রেলপথও একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে এবং যেহেতু সড়কেও কিছু অটোরিকশা চালক অবস্থান নিয়েছে, রেল লাইনের উপরেও অবস্থান নিয়েছে একইভাবে। সেই কারণে সকাল থেকে যে ট্রেনগুলো, একটি মাত্র ট্রেন ঢাকার ভেতরে কমলাপুর রেল স্টেশনে যেতে পেরেছে, এরপরে আসলে কোনো ট্রেনেই ঢাকা থেকে ছেড়ে যেতে পারেনি এবং ঢাকার বাইরে থেকে ঢাকায় প্রবেশ করতে পারেনি। আমাদের কাছে যে তথ্য রয়েছে রেলওয়ের কর্মকর্তারা যেটি বলছেন 10 জোড়া ট্রেন অর্থাৎ 20টি ট্রেন বিভিন্ন স্টেশনে এখন অর্থাৎ ঢাকা থেকে বা ঢাকার বাইরে থেকে ঢাকায় ঢোকার জন্য অপেক্ষারত আছে। এবং সর্বশেষ যেটি পরিস্থিতি, ঘণ্টাখানেক আগে এখানে সেনাবাহিনী পুলিশের সঙ্গে এই আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছিল। প্রায় আধা ঘন্টা ধরে এই ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে, উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় এবং এরপরে সেনাবাহিনী এসে আবারও এখানে অটোরিকশা চালক যারা রয়েছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন এবং এখানকার যে অবরোধটি সেই অবরোধটি তুলে নেওয়ার চেষ্টা করছেন। আপনারা নিশ্চয়ই ছবিও দেখতে পাচ্ছেন যে এই যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলোকে এই জায়গা থেকে যেন ছাড়িয়ে এই যানজটটি মুক্ত করা যায়, মানুষজনের যে ভোগান্তি সেটি যেন কমানো যায় সেই আসলে চেষ্টাটি করা হচ্ছে সেনাবাহিনীর পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে সবুজ।
দেশের বিদ্যুৎ ও জ্বালানির দাম আন্তর্জাতিক বাজারের সাথে আরও সামঞ্জস্যপূর্ণ করার পরামর্শ দিয়েছেন গবেষণা সংস্থা সিপিডি। সংস্থাটি বলছে, বছরের ব্যবধানে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণযোগ্য হতে পারে না। এদিকে পেট্রোলিয়াম কর্পোরেশন চেয়ারম্যান জানিয়েছেন, জানুয়ারি থেকে জুন মেয়াদে আমদানি করা জ্বালানির দাম কমানোর সুযোগ তৈরি হয়েছে। রাজধানীর হোটেল লেকশোরে সিপিডি আয়োজিত জ্বালানি বাজার ভিত্তিক দর নির্ধারণ বিষয়ক সংলাপে এমন মন্তব্য করেন গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। জানান, বিদ্যুৎ জ্বালানি খাতে প্রতিনিয়ত ভর্তুকি বাড়ছে, আর 2017 সালে এর পরিমাণ ছিল 4,000 কোটি টাকা। 2024 সাল শেষে এটি 32,000 কোটিতে দাঁড়াবে। আগামী বছর এই পরিমাণ হবে 40,000 কোটি টাকা। মূল প্রবন্ধে বলা হয়, 3 বছর ধরে অযৌক্তিক হারে দাম বাড়িয়ে আগের লোকসান সমন্বয় করছে পেট্রোলিয়াম কর্পোরেশন। দাম নির্ধারণের ক্ষেত্রে আন্তর্জাতিক চর্চা বিবেচনায় রাখা উচিত। যুক্তরাষ্ট্রের ভেটোতে আবারও আটকে গেল গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যদের তোলা বিলে একমাত্র সদস্য হিসেবে বিপক্ষে অবস্থান নেন মার্কিন প্রতিনিধি। এই ইস্যুতে অধিবেশন কক্ষে তোপের মুখে পড়েন তিনি। ওয়াশিংটনের দ্বিমুখী আচরণের তীব্র সমালোচনা করে রাশিয়া। একই দিন ইসরায়েলি মার্কিন অস্ত্র বিক্রি ঠেকাতে বার্নি স্যান্ডার্সের চেষ্টাও ব্যর্থ হয়েছে সিনেটে। গাজায় 1 বছরের বেশি সময় ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যে বেশ কয়েকবারই মধ্যপ্রাচ্য সফর করে ফেলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। কাতার, মিশরকে সাথে নিয়ে হামাস তেল আবিবের সাথে করেছেন বৈঠকের পর বৈঠক, আলোচনার পর আলোচনা, ফলাফল শূন্য। গাজায় যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা দৌড়ঝাঁপ চলছেই। তবে সমাধানের লক্ষ্যে যখনই কোনো বড় উদ্যোগ নেওয়া হয়, তখনই স্পষ্ট হয় মার্কিন প্রশাসনের দ্বিমুখী আচরণ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আরও একবার ইসরায়েলের প্রতি একচেটিয়া সমর্থনের প্রমাণ রাখল যুক্তরাষ্ট্র। তেল আবিবের আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়ে বিল তুলেছিল নিরাপত্তা পরিষদের অস্থায়ী 10 সদস্য দেশ। অবিলম্বে ও নিঃশর্তে যুদ্ধবিরতি এবং গাজায় সব ইসরায়েলি জিম্মির মুক্তির দাবি করা হয় প্রস্তাবে। স্থায়ী 4 এবং অস্থায়ী 10 রাষ্ট্রই ভোট দেয় যুদ্ধ বন্ধের পক্ষে। যথারীতি বিরুদ্ধে অবস্থান নেয় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিনিধির সাফাই, জিম্মি মুক্তির বিষয়টি স্পষ্ট হয়নি বিলে। আমি স্পষ্ট করতে চাই, এখনো হামাসের হাতে 7 জন মার্কিনী বন্দী। আমরা তাদের ভুলে যেতে পারি না। আমাদের তরফ থেকে কূটনৈতিক সমাধানের চেষ্টা করে যাবে, যাতে গাজায় ফিলিস্তিনিদের শান্তি, নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত হয়। গত বছর 7 অক্টোবরের পর এ নিয়ে নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে ওঠা 4টি প্রস্তাবে ভেটো দিল মার্কিন প্রশাসন। হতাশা জানান ফিলিস্তিনি পর্যবেক্ষক। বেসামরিকদের উপর হত্যাযজ্ঞের কোনো অধিকার কারো নেই। একটি পুরো জাতিকে দুর্ভিক্ষের মুখে ঠেলে দেওয়ার অধিকার নেই। মানুষকে জোরপূর্বক উচ্ছেদের অধিকার কারো নেই। অন্যের ভূমি দখলের অধিকার নেই। আর গাজায় সেটি করছে ইসরায়েল। কাউন্সিল অধিবেশনেই যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের তীব্র সমালোচনা করেন রুশ প্রতিনিধি। যুক্তরাষ্ট্রের ভণ্ডামি নিয়ে লেকচার শুনতে চাই না। তারা প্রতিদিনই বিভিন্ন সংঘাতে তাদের দ্বিচারিতা দেখিয়ে যাচ্ছে। কোনো দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান না দেখিয়ে নির্লজ্জভাবে নিজেদের নীতি চাপিয়ে দিতে চায়। অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায়। তাদের এই আচরণের বলি হয়ে হাজার হাজার মানুষের প্রাণও গেছে। একই দিন দ্বিচারিতার আরেকটি নজির তৈরি করেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধে বার্নি স্যান্ডার্স সহ কয়েকজন সিনেটরের তোলা প্রস্তাবও ব্যর্থ হয় মার্কিন সিনেটে। ভোটাভুটিতে বিলটির পক্ষে মাত্র 18টি ভোট পড়ে, বিপক্ষে অবস্থান নেন 79 জন। ডরথি তাস্টিন, যমুনা নিউজ। নিয়মিত একাদশে নয়, বরং জাতীয় দলের অংশ হওয়াটাকে বড় করে দেখছেন পাপন সিং। আর মালদ্বীপের বিপক্ষে পার্থক্য গড়ে দেওয়ার এই ফুটবলার আলাদাভাবে চিনিয়েছেন নিজেকে। দেশের ফুটবলকে এগিয়ে নিতে তৃণমূল পর্যায়ে নিয়মিত লীগ আয়োজনের পাশাপাশি মাঠ তৈরির প্রতি জোর দেন এই মিডফিল্ডার। আর সেই সাথে যে কোনো পরিস্থিতিতে সমর্থকদের পাশে থাকার আহ্বান জানান পাপন। দুপুরের বাংলাদেশের প্রথম ঘন্টার আপডেট এ পর্যন্তই। পরের ঘন্টার আপডেট ঠিক দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।